নতুন কি ফাজলামো শুরু করেছেন আপনি? এসবের অর্থটা কি? আর আগে বলুন, এই পোস্টটা আপনি কেন লিখেছেন? ভালোই ভালোই বলুন, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। অয়ন বাঁ হাত দিয়ে চোখ কপালে চামড়া টেনে দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীরস্বরে বলল, আমি কোনো পোস্ট করিনি। আপনি পোস্ট হয়েছে। দেখুন, আমার এসব প্রেম প্রীতিতে একদম আগ্রহ নেই এগুলোতে। অন্তত আপনার সাথে তো একদমই না। মরে গেলেও আপনি আপনার সাথে জড়াতে চাই না আমি। তাই এক্ষুনি পোস্ট ডিলিট করুন। আর আরেকটা পোস্ট করে লিখুন, ইট ওয়াজ আ প্র্যাঙ্ক। অয়ন হতভম্ব চোখে তাকালো। পোস্ট সে করেনি, তাহলে ডিলিট করবে কি করে? আমার মাথায় কি শয়তান আছে? আমি তোমাকে নিয়ে পোস্ট করব? আমার প্রাণের ভয় আছে। আর মোতালেব স্যারের বংশের সাথে জড়ানোর ইচ্ছে আমারও নেই। তার থেকে বড় কথা, ক্রাশ পেজে ফাতরামি করার আমার স্বভাবে নেই। এখন কি মাথায় খোদাই করব? তাহলে বিনতি আপুর সামনে যে বললেন। অয়ন নিজের মাথায় করাঘাত করলো, অধৈর্য গলায় বলল, আমি তোমাকে কিভাবে বোঝাই? বিনতির সামনে আমি মিথ্যা বলেছে। এটা না বললেও চোখের মতো আমার পেছনে লেগে থাকতো। প্লিজ বিশ্বাস কর। আমি আপনাকে ততটাই বিশ্বাস করি যতটা মানুষ হাসিনাকে বিশ্বাস করে। অয়নের ইচ্ছে হলো নুহাসের চুলগুলো ছিঁড়ে ফেলতে। ওই বদের হাড়ির জন্য সে ফেসে গেছে। অয়ন ক্লান্ত স্বরে বলল, প্লিজ বিশ্বাস করো। আমি কি করলে তুমি বিশ্বাস করবে? আপনি আমার সামনে পোস্ট ডিলিট করেন। আরে আমি তো পোস্ট করিনি, নুহাস করেছে। ও ফাজলামি করে এটা করেছে। আমি প্রমিস করছি যে আমি ওর আইডি থেকে ডিলিট করিয়ে দেব। তবে এখন না, 2 দিন পরে ঠিক করিয়ে দেব। প্রাপ্তি আবারও ক্ষিপ্র স্বরে বলল, আপনার কি ধারণা আমার ব্রেইন সেলগুলো ঘুরতে গেছে? যে চামচা ভাইয়া বাথরুমে যাবার আগেও আপনাকে বলে যায় সেই চামচা ভাইয়া পোস্ট করবে আর আপনি জানবেন না? মস্করা করেন? এমনটা হলে তো দলের পোলাপান চাঁদা উঠায় আর দলের চেয়ারপারসন জানেই না। এটা মনে হলো। আপনি এই পোস্ট এই মুহূর্তে ডিলিট করবেন। অয়ন অসহায় দীর্ঘশ্বাস ফেললো, মাথার চুল টানতে ইচ্ছে হলো। এই মেয়ে তো কিছুই বিশ্বাস করে না, সেও কম নয়। এই মেয়েকে বোঝানোর কষ্ট সে আর করবে না, তাই অয়ন ভারী স্বরে বলল, যাও, আমি পোস্ট করছি। খুশি? প্রাপ্তি হা হয়ে গেল। অয়ন বুকের উপর হাত বেঁধে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। প্রাপ্তি অধৈর্য স্বরে বলল, তো ডিলিট করেন। করব না। মানে আমার ইচ্ছে। ফাজলামো করছেন? না তো, আমি সত্যি তোমার প্রেমে পড়েছি। আমার ব্রেন সেলগুলো আত্মহত্যা করেছে, তাই আমিও তোমার প্রেমে খাবি খাচ্ছি। প্রাপ্তি রাগী স্বরে বলল, ফাজলামো করেন আপনি। আমাকে বিনতি আপু মনে হয় আপনার? বলবেন প্রেমে পড়েছি আর আমি খুশিতে লাফাতে লাফাতে আপনাকে অমর একুশে পদক দেব? প্রাপ্তির ক্ষিপ্র স্বরকে উপেক্ষা করে অয়ন হাসি মুখে বলল, রাগলে তোমাকে দারুণ লাগে। ইস, এভাবে তাকিও না। তোমার রাগিয়ে চোখের মায়ায় আমার মাথার তার ছেড়ে যাবে। প্রাপ্তি আর রাইসার মুখ হা হয়ে গেল। এই লোক কি বলছে? অয়ন আর দাঁড়ালো না, গুনগুন করে গাইতে লাগলো। তারপর পকেটে হাত ঢুকিয়ে চলে গেল হলের দিকে। প্রাপ্তি এবার কিছু খুঁজতে লাগলো মাটিতে। রাইসা তাকে শুধালো, কি খুঁজছো? ইট। কেন? তোমার অয়ন ভাইয়ের মাথা ফাটিয়ে দুভাগ করবো তাই। রাইসা তাড়াতাড়ি প্রাপ্তিকে পেছন থেকে ধরলো, উদ্বিগ্ন স্বরে বলল, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আইন নিজের হাতে নিও না। ছাড় আমায়। আজ ওনার একদিন কি আমার যে কদিন লাগে। ওনার প্রেমের ভূতে যদি হেস্ত নেস্ত না করি, আমার নাম প্রাপ্তি মজুমদার না। রাইসা দীর্ঘশ্বাস ফেললো। কে বিশ্বাস করবে এই দুজন প্রেম করছে? রাইসাকে কেউ কোটি টাকা দিলেও সে বিশ্বাস করবে না। অবশ্য এদের জন্য কেউ তাকে কোটি টাকা দিবেও না। হনহন করে কম্পিউটার ল্যাবের দিকে যাচ্ছে প্রাপ্তি। স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেশনাল শুরু হবে 2:30টায়। সব কোডিং মাথা থেকে মুছে গেছে। তাই ডিপার্টমেন্টের করিডোরে হাঁটার সময় বেশ কজন কৌতূহল ভরে তাকে দেখছিল। সব ওই ইতর অয়ন ভাইয়ের জন্যে। আরেকবার সামনে এলে সত্যি ওর মাথা ভেঙে ফেলবে প্রাপ্তি। ল্যাবের সামনে দেখা হলো আবরারের সাথে। আবরার তখন একজন স্যারের রুম থেকে বের হচ্ছিল। প্রাপ্তিকে দেখেই ডাকলো তার ভারী স্বরে। প্রাপ্তি? প্রাপ্তি দাঁড়ালো, নিজেকে স্বাভাবিক করে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ল্যাব আছে নাকি? জি। ও কিছু বলবেন ভাইয়া? না, তেমন কিছু না। আসলে সেদিন কম্পিটিশনের পর তোমাকে আর পেলাম না। প্রাইজ নেবার সময়ও তুমি ছিলে না। তোমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিলাম, বাট সে বলল তোমাকে পাচ্ছে না। আমি একটু সমস্যায় আটকে গিয়েছিলাম। ও আচ্ছা। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ আমার সাথে পেয়ার আপ করার জন্য। তুমি সত্যি অনেক ব্রিলিয়েন্ট। ওয়েলকাম।
আর আপনাকেও থ্যাংক ইউ। আবরার মৃদু হাসলো, তারপর বলল, কোনো হেল্প লাগলে বলো কিন্তু, ডোন্ট হেজিটেট। জি অবশ্যই, আসি ভাইয়া। যাও যাও। বলেই আবরার সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। প্রাপ্তি ল্যাবে যাওয়ার জন্য পা বাড়ালো। সব সিনিয়র যে বাদর, কথাটা ঠিক নয়। কিছু কিছু সিনিয়র আবরারের মতো হয়, অমায়িক, ভদ্র, শান্ত। অয়ন আর আবরার দুই মেরুর মানুষ, একজনকে সম্মান করতে ইচ্ছে হয় তো অন্যজনের মাথা ফাটাতে ইচ্ছে হয়। প্রাপ্তি মাথা ঝাড়া দিল। সে আর অয়নকে নিয়ে ভাবতে চায় না, মনে মনে একটাই প্রার্থনা করলো, এই অয়ন ভাই যেন কখনো আমার সামনে না আসে আর। বাসায় পৌঁছে এক হুলস্থুল পরিস্থিতির শিকার হলো প্রাপ্তি। ঘরময় একটা উত্তেজনা। মমর গলার চেন পাওয়া যাচ্ছে না। সবখানে খোঁজা হয়েছে কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। চেনটা ছোট এবং চিকন, তাই মম যে গলায় চেন পরে সেটাই প্রাপ্তি জানা ছিল না। সে অবাক স্বরে শুধালো, তুই খুলে কোথাও রেখেছিলি? মনে করতে পারছি না আপু। এই মেয়েটা বড্ড দায়সারা। নিগার বেগমের মুখ শক্ত হয়ে আছে। শোনাচ্ছেন তাও 21 ক্যারেটের। এই চেন এই দুর্মূল্যের বাজারে আবার এমন চেন বানানো কি সম্ভব? তিনি নিজের মেয়েকে কড়া স্বরে বললেন, খেয়াল যখন রাখতে পারো না তাহলে পড়া কেন? একটা 6 আনার চেইন হারিয়ে গেছে অথচ উনি কিছুই জানেন না, অসহ্য। প্রাপ্তিও মামির সাথে একমত। সত্যি মম অনেক দায়িত্বহীন। এরই মধ্যে নিগার বেগম বলে উঠলেন, সারা ঘরের কোথাও তো পেলাম না। প্রাপ্তি, তোমার লাগেজটা একটু খুলো, ওখানে দেখা হয়নি। প্রাপ্তি মামির দিকে চাইল, তার দৃষ্টিতে বিস্ময়। সে সঠিক শুনল, মামি তার ব্যাগ দেখতে চাইছেন। প্রাপ্তির এই বাড়িতে থাকা শুরু পর থেকে নিগার বেগমের বিষয়টা অপছন্দ। শুধু মুখ ফুটে বলতে পারছেন না, অন্য ব্যবস্থা করো। তবে তিনি বিন্দুমাত্র তার অনীহা, অনাগ্রহ, বিতৃষ্ণা লুকাবার চেষ্টা করেননি। প্রতিটা সময় বুঝিয়েছেন তিনি অপছন্দ করছেন প্রাপ্তিকে, কিন্তু তাই বলে চোরাক্ষা লাগেজ দেখতে চাইবার মানে কি চোরাক্ষা দেওয়া নয়? অবশ্যই ঘরের কোথাও পাওয়া যাচ্ছে না। প্রাপ্তি হয়তো চেনটা চুরি করে লাগেজে লুকিয়ে রেখেছে। প্রাপ্তির দৃষ্টি সংকুচিত হলো, তাচ্ছিল্য করে শুধালো, আপনার ধারণা চেইনটা হেঁটে হেঁটে আমার লাগেজে ঘাপটি মেরে আছে, নাকি লোভের তাড়নায় আমি লুকিয়ে রেখেছি? অন্য মানুষ হলে হয়তো ভদ্রতা করে বলতেন, তুমি ভুল ভাবছো, আমি তো শুধু দেখতে চাইছি, ভুল করে চলে যেতে পারে তো। কিন্তু নিগার বেগম ভদ্রতার ধার ধারলেন না। অনেকটা কাট কাট স্বরেই বললেন, আমি তোমাকে চোর ভাবছি না। আমি ঘর তছনছ করে খুঁজেছি, সবার জিনিসও দেখেছি, যেখানে পাওয়ার সম্ভাবনাও নেই সেখানেও দেখেছি। সোনার চেইনের ব্যাপার, আর একবার দেখতে তো ক্ষতি নেই, মনের শান্তি। প্রাপ্তির মনে হলো এ যাবৎকালে এত বিশ্রীভাবে কেউ তাকে অপমান করেনি। নিগার বেগমের থেকে এমন ব্যবহারই কাম্য ছিল, তবুও কিছুতেই যেন ধাতস্থ হতে পারছে না সে। বারে বারে একটা তীক্ষ্ণ ক্ষোভে হাহাকার করে উঠছে ভেতরটা। সে একজনের বাসায় আছে, আশ্রিতা। কারোর অনুগ্রহ গ্রহণ করলে সর্বদা মাথা নত করে থাকার নিয়ম। কিন্তু প্রাপ্তি কেন মাথা নত করে রইবে? সে কেন এমন ছোটলোকি আচরণ সহ্য করবে শুধুমাত্র 3 বেলা খাওয়া আর মাথার উপর একটা ছাদের জন্যে? কি হাস্যকর কথা! বাপের বাড়ি তো কম নেই তার, শুধু বাপের সাথে দ্বন্দ্ব বিধায় আর চোর অপবাদটা সরাসরি না হলেও ঘুরিয়ে দিয়েছেন। প্রাপ্তি থমথমে মুখে ঘরে গেল, নিজের লাগেজ নিয়ে আসলো। লাগেজ খুলে প্রতিটা কাপড় বের করলো, নিজের আন্ডারগার্মেন্টসগুলো ঝাড়া দিয়ে দেখালো। কোথাও চেন নেই। মমও লজ্জায় মাথা নত করে রইল। মায়ের এমন আচরণ তাকে লজ্জিত করছে, কিন্তু কিছুই বলতে পারছে না। নিগার বেগমের মুখশ্রীতে বিন্দুমাত্র অনুতাপ দেখা গেল না। তিনি লজ্জিত নন। যখন কিছুই পাওয়া গেল না, খুব সহজ কণ্ঠে বললেন, লাগেজগুলো গুছিয়ে রেখে দাও। প্রাপ্তি এবার কঠিন স্বরে শুধালো, আমার লাগেজে চেইন পাওয়া গেল না বলে কি আপনার মনের শান্তিতে ব্যাঘাত ঘটলো মামি? চেইনটা আমার ব্যাগে পাওয়া গেলে বোধহয় খুশি হতেন আপনি। নিগার বেগমের দৃষ্টি তীক্ষ্ণ হলো, ঝাঁঝালো স্বরে বললেন, এত বড় হয়েছে অথচ ভদ্রতা শেখায়নি তোমার মা? ভদ্রতা বিষয়টা আপেক্ষিক মামি। আপনার মুখে শব্দটা বেমানান লাগছে। নিগার বেগমের কঠিন চোখে তাকালেন প্রাপ্তির দিকে। প্রাপ্তি নির্বিকার, তার মুখভাব বদলালো না। নিজের লাগেজগুলো গুছিয়ে ঘরে রাখলো। এখানে এক মুহূর্ত থাকাটা অসহনীয় লাগছে। মামা আসলে আজকে কথা বলবে, হলে সিটের জন্য আবেদন করবে আগামীকালই, কিন্তু তার আগে মায়ের সাথে কথা বলতে হবে। নিগার বেগম সোফায় বসলেন, মুখ থমথমে। মম কিছু বলতে এলেই ধমক দিলেন, চোখের সামনে থেকে যাও, নয়তো থাপড়ে তোমার চোয়াল ভেঙে দিব। মম কিছু বলতে পারল না, খানিকটা বিরক্ত হয়ে চলে গেল। নিগার বেগম থমথমে মুখে বসে রইলেন। প্রাপ্তি মেয়েটাকে অসহ্য লাগছে। প্রাপ্তির স্পর্ধা দিনকে দিন বাড়ছে। একটা সামান্য বিষয়ে এতগুলো কথা শুনলো, তাচ্ছিল্যের রেশ ছিল প্রতিটা কথায়। নিগার বেগমের স্বামীর উপর খাচ্ছে সে। এতটা স্পর্ধা কি মানায় তাকে? নিগার বেগমের সংসারে থেকে তার উপর
রোয়াব ছাড়া এত নবাবের পুত্রী যখন, তাহলে অন্যথায় যাচ্ছে না কেন? তার সংসারে সাপের মতন ফড়া মেরে কেন বসে আছে? সে কি এখনই নিজেকে বাড়ির কর্ত্রী মনে করছে? মনের মধ্যে কু ডাকছে তার। মেয়েটার স্পর্ধার কারণ চিন্তা করতে কিছু চিন্তা ঘুরপাক করতে লাগলো মাথায়, যা তার কাছে দুঃস্বপ্ন। 2বার বাজার পর 3বারের বেলায় মুনিরা ফোন ধরলেন, সহাস্যে শুধালেন, কেমন আছিস মা? মা, আমাকে এই মাসে 6,000-এর মতো টাকা পাঠাতে হবে। তোমার ভাইয়ের বাড়ি আমি থাকবো না। প্রাপ্তির এমন কথায় থমকে গেলেন মুনিরা। প্রাপ্তি খুবই যৌক্তিক মনোভাবের মেয়ে, সে হুট করে কোনো সিদ্ধান্ত নেয় না। তার প্রতিবাদগুলো কোলাহলপূর্ণ কিংবা অযৌক্তিক হয় না। মামিকে সে অপছন্দ করে, কিন্তু আবেগের তাড়নায় সে বাড়ি ছাড়ার কথা বলার কথা নয়। মুনিরা শান্ত স্বরে বললেন। কিছু হয়েছে? নাহলে কি বলতাম? কি হয়েছে? প্রাপ্তি এবার চুপ করে রইল। তার কি কথাগুলো বলা উচিত মাকে? নিজের বাড়ির অবস্থা অজানা নয় প্রাপ্তির। মাকে প্রতিনিয়ত সেখানে যুদ্ধ করতে হয়। এই অবস্থায় নিজের ভাবির হীনমানসিকতার কথা বলাটা কতটুকু উচিত হবে? এমনি মুনিরা হীনমন্যতায় ভুগেন। তার ধারণা তার মেয়েদের জীবন এমন দুর্বিষহ কারণ তিনি সহ্য করেছেন। সহ্য না করলে হয়তো ভিন্ন হতে পারত। প্রাপ্তি বলল। তোমার না জানলেও চলবে, আহামরি কিছু না। মুনিরা হাসলেন। তার যন্ত্রমানবী মেয়েটা এখন কথা লুকাতে শিখেছে। হয়তো মাকে কষ্ট দিতে চায় না বলেই মুনিরা বেদনাতু স্বরে বলল। আমি এখানে চেষ্টা করছি, দেখি কত দূর পারি। তুমি বেশি চিন্তা করো না, তবে আমি এই বাড়িতে বেশি দিন থাকতে পারবো না। প্রাপ্তি এবার কথা ঘোরানোর চেষ্টা করলো। সামনে একটা বন্ধ পেতে যাচ্ছে 3 দিনের, সেই বন্ধে সে বাড়িতে যাবে। মুনিরা গদগদ স্বরে বললেন। আয়, তোকে ছাড়া খুব একা একা লাগে। তোমার স্বামীকে জানিয়ে দিও, তার পরিবার ফাত্রামো করলে আমি ছেড়ে কথা বলবো না কিন্তু। মুনিরা হাসলেন। মেয়ে বদলে গেছে, 1 মাসে অনেক আত্মবিশ্বাসী হয়ে গিয়েছে। ভালো লাগছে। অন্তত প্রাপ্তির জীবনটা তার থেকে ভিন্ন হোক, এটাই চাওয়া। হোস্টেলের সিট নেই, গণরুমে গাদাগাদি অবস্থা। এই অবস্থাতে থাকা খুবই দুষ্কর। ভার্সিটির বাইরে লেডিস হোস্টেল আছে অবশ্য, কিন্তু ছোট রুমের ভাড়া 3,000। মমর সাথে যে ঘরে থাকে তেমন একটা ঘরে 3টা সিট, বাথরুম একটা, 3 জনকে শেয়ার করতে হবে। খাওয়ার ব্যবস্থা নেই, সেটা যার যার উপর। প্রাপ্তি খুব বিপাকেই পড়ল। মায়ের উপর চাপ দিতে ইচ্ছে করলো না, কিন্তু তাকেও ব্যবস্থা তো করতেই হবে। লাইব্রেরির একটা টেবিলে বসে আছে সে, সামনে বই খোলা। আজ সিটি রয়েছে, অথচ এসব চিন্তায় পড়া যাচ্ছে না। ক্লাসের একটা ছেলের কাছে টিউশনির ব্যাপারটা বলেছে, কিন্তু সে দায়সারাভাবে বলেছে জানাবো। এরই মধ্যে তার সামনে চেয়ারটা টেনে বসলো অয়ন। ধরাম করে একটা বই রাখলো টেবিলের উপর। প্রাপ্তির ধ্যান ভাঙলো, চোখ কুচকে তাকালো। অয়ন তার দৃষ্টিকে গ্রাহ্য করলো না, হেসে বলল। কেমন আছো ভালোবাসা? প্রাপ্তির মেজাজ তেতে গেল। যন্ত্রণা কি কম তার জীবনে? এই মহা যন্ত্রণাটা না এলেই নয়। প্রাপ্তি নিজের রাগ সংবরণ করে বলল। আপনার সমস্যা কি বলুন তো? দেখুন, মন মেজাজ খারাপ আছে এমনিতেই। কিছু করে বসলে বলতে পারবেন না? ভালোই ভালোই বলছি, দূরে গিয়ে হেদিয়ে মরুন। অয়ন নির্লজ্জ কণ্ঠে উত্তর দিল। হেদিয়ে তো আমি মরছি, কিন্তু সেটা শুধু তোমার প্রেমে। পর মুহূর্তে অয়ন নিজের মুখ বাঁকালো। এত ক্রিঞ্জ লাগলো কথাটা নিজের কাছে। প্রাপ্তি চোখ মুখ কঠিন করে বলল। আমার মেজাজ খুব খারাপ অয়ন ভাই, এতটাই খারাপ যে আমি কারো ফাটিয়ে দিতে পারি। তাই নিজের মাথা রক্ষা করতে হলে আমার সামনে থেকে চলে যান। এবার হাসি মুছল অয়ন। মুখে হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল সে প্রাপ্তির দিকে। তারপর গাঢ় স্বরে বলল। মেয়ে, তুমি চাইলে আমি তোমার সব সমস্যার সমাধান করতে পারি। প্রাপ্তির দৃষ্টি তীক্ষ্ণ হলো, বা হাতের উপর কপাল ঠেকনা দিল। কিছু সময় অপলক দৃষ্টিতে চেয়ে বলল। আপনি নিজের জীবনের সমস্যার সমাধান করেছেন, এটাই অনেক। আপনার ওই মোলায়েম কাঁধে আমার সমস্যাগুলো না নিলেও চলবে। প্রাপ্তির তাচ্ছিল্য মিশ্রিত কথা শুনে অয়ন পিছেল হাসলো। ফর্সা কপাল ঢেকে আছে মসৃণ চুলের ছায়ায়। অয়ন নিজের 2 হাত দিয়ে চুলগুলো ঠেলে পেছনে ফেললো। তারপর হাতটা গুটাতে গুটাতে মোলায়েম স্বরে বলল। মেয়ে, আমাকে হেয় করছো? মেয়ে, করো করো, আমি রাগ করবো না। শখের নারীর কাছে পুরুষদের একটু ভেড়া সাজতে হয়, সেখানে তুমি তো আমার ভালোবাসা। তোমার তাচ্ছিল্যের মধ্যেও ভালোবাসা ভালোবাসা গ্রাণ আছে। তবে আমার কথাটা আমারও নিলে তোমার লাভই হবে। এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য। আমার আবার কালে ভাদ্রে মানুষের উপকার করতে ইচ্ছে করে। ভেবেছিলাম তোমার অর্থনৈতিক সমস্যার সমাধান করি। যাকে তোমার ইচ্ছা, ফ্রি সাহায্য নিলে নাও, নয়তো মুড়ি খাও। প্রাপ্তি দাঁত কিরমির করে বলল। আপনার নাটকটা থামাবেন কবে শুনি? জাস্ট গা জ্বলে আমার। ইহা নাটক নয়, ভালোবাসা। এ আমার শুদ্ধ প্রেম। তা এই প্রেমের উৎপত্তি হলো কি করে?
আমার গা ময়লা, আমার পায়ে চাকা উঠলে চাকা ময়লা হবে, আমি তেলাপোকা, কত কি না শুনলাম। তা সেই তেলাপোকা থেকে এখন ভালোবাসা হয়ে গেছি। আরে আম খাও না, গুটি কেন গুনছ? শোনোনি কখনো প্রেম অন্ধ হয়? আমার কেসে প্রেম ও প্রেমিকা দুই অন্ধ, আর জীবে প্রেম মহৎ ধর্ম। প্রাপ্তি চোখ ঘুরালো, গাল ফুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর শান্ত স্বরে বলল, আপনার ভালোবাসাবাসীর ঢং শেষ করে ফুটুন। আপনার থেকে সাহায্য নেবার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। ছি ছি, এভাবে বলে কেউ? আমি তো ভাবলাম তুমি আমার হার্ড ডিস্ক আর আমি তোমার মেমোরি। একেবারে ফরম্যাট দিয়ে দেব এমন মেমোরিকে। নিষ্ঠুর রমণী, রাগে অন্ধ হচ্ছে কেন? আমি এতটাও খারাপ নই। শুনলাম লেডিস হোস্টেলে সিট খুঁজছিলে, হলেও ধর্ণা দিয়ে এলে। মামা বাড়ি রসের হাড়িতে কি মন বসছে না? এবার একটু চমকালো প্রাপ্তি, ভ্রু কুচকে গেল, কপালের ভাঁজ বক্র হলো, কঠিন স্বরে বলল, আপনি কি করে জানলেন? আমায় ফলো করছেন? ছি ছি, তুমি তো আমার মনে থাকো, হয়তো ফলো করতে যাবো কেন? মনের মধ্য থেকে খামচে বেরিয়ে আছাড় মারবো, কিন্তু ঝেড়ে কাশুন কি চান? প্রাপ্তির মুখখানা রাগে লাল হয়ে গেছে। মোটা কাচের পেছনে রাগী চোখগুলো তার দৃষ্টি দিয়ে ভস্ম করে দিচ্ছে যেন অয়নকে। অয়ন হাত দুটো জড়ো করে তাকিয়ে রইল প্রাপ্তির দিকে, ঠোঁটে এখনো হাসি লেপ্টে আছে। প্রাপ্তি এবার বই গুছিয়ে দিল। সে আর বসবে না, এই পাগলের সামনে বসলে তার পরীক্ষা দেওয়া হবে না। সে খাতা বন্ধ করলো, কলম বন্ধ করে উঠে যেতে নিলে অয়ন হাত টেনে ধরল, গাঢ় স্বরে বলল, আমাকে পড়াবে? প্রাপ্তি হতবাক স্বরে শুধালো, কি? আমার ফার্স্ট ইয়ারে দুটো কোর্সে ব্যাকলগ আছে। ক্লাসের মধ্যে তোমার নোট নাকি খুব বিখ্যাত। নো ওয়ারিস, আমি ফ্রিতে হেল্প নেব না। তোমার সময় আর নোটসের জন্য আমি মাসে 6,000 টাকা দিব। প্রাপ্তি কিছু সময় তাকিয়ে রইল অয়নের দিকে, দৃষ্টিতে বিস্ময় ছিল, সেই সাথে ছিল সন্দেহ। অয়ন হেসে বলল, প্রাপ্তি উত্তর দিল না, বিনা সংকোচে হাতটা ছাড়ালো। হয়তো অয়নের জায়গায় অন্য কেউ হলে নিঃসংকোচে হ্যাঁ বলে দিত, কিন্তু অয়নকে দুয়ানা বিশ্বাস করে না সে। এই প্রস্তাবের পেছনে কোনো কুমতলব লুকিয়ে আছে নাকি কে জানে। প্রাপ্তি চলে যেতে তৎপর হলে অয়ন বলল, আমি কিন্তু ফাঁকি চোখে দিচ্ছি না, ভালোবাসার সাথে ছলনা করি না আমি। প্রাপ্তি কিছু না বলে হাঁটা দিল। অয়ন চেয়ে রইল তার যাবার পানে, ঠোঁটের কোণায় হাসি গুনগুন করে উঠল। প্রাপ্তি অনেক বন্ধুদের সাথে কথা বলেছে, কিন্তু টিউশনি জোগাড় করতে ঝামেলাই হলো। একে শহরে নতুন, এমন কোনো জায়গা হুট করে টিউশনি পাওয়া গেল না যেখানে দ্রুত যাতায়াত করা যায়। সে অন্যের বাড়িতে থাকে, প্রোগ্রামের সময়টাতে দেরিতে যাবার কারণে তাকে অনেক কথা শুনতে হয়েছে মামির কাছে। সেখানে রাত বিরাতে পড়াতে গেলে অহেতুক প্রশ্নের মুখোমুখি হতে হবে। ধারে কাছে একটা টিউশনি জোগাড় হলো একটা, কিন্তু বাচ্চাটা খুব ছোট, ক্লাস 3-তে পড়ে। শুধু দুষ্টু আখ্যা দিলে হয়তো হতো, কিন্তু ও দুষ্টু না, হাড় মাংস জ্বালিয়ে দেওয়া রকমের দুষ্টু। প্রাপ্তির ছোট বাচ্চা কাচ্চা পছন্দ নয়, দুষ্টু বাচ্চা কাচ্চা তো একেবারেই না। আর ও ছাত্র মহাপাজি। প্রাপ্তিকে দেখে বলে, ম্যাডাম, পড়ে কি হবে? একদিন তো মরেই যাব, শুধু শুধু এত চাপ নেওয়া। আর বাচ্চার মা আরেক ধাপ উপরে। তিনি পড়ানোর সময় ঠিক প্রাপ্তির পাশে বসে থেকে সময় গুনেন। প্রথম 1 সপ্তাহ পড়ানোর পরই প্রাপ্তি হাত তুলে দিল। অসম্ভব, ছেলে একদিনও পড়ে না, পড়া ধরতে গেলেই বলে কিছুই বুঝিনি। অথচ আগের দিন পড়া বোঝানোর সময় এমনভাবে মাথা নাড়ায় যেন একেবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মা তার ভেতর চলে এসেছে। এই বাচ্চাকে পড়ানোর পর 1 ঘন্টা প্রাপ্তির মাথা ফাঁকা হয়ে থাকে। এর থেকে তো অয়নকে পড়ানোই ভালো। যদিও দুজন একই ধাঁচের, কিন্তু অন্তত অয়নকে পড়ানোর সাথে সাথে প্রাপ্তির নিজের পড়াটাও হয়ে যাবে। উপর থেকে টাকাও বেশি, পরিশ্রমটা অন্তত পুষিয়ে যাবে। কিন্তু পর মুহূর্তে চিন্তা বাতিল করলো সে। অয়নের থেকে যত দূরে থাকবে ততই তার মঙ্গল। মিরাজ বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছে, হাতের ফাঁকে জ্বলছে সিগারেট। সিগারেট খাওয়ার খুব একটা অভ্যাস নেই তার, কিন্তু আজকাল মেজাজ অত্যাধিক খারাপ। মায়ের উপর ক্ষিপ্ত সে। 2 দিন যাবৎ কথা বলে না। মমর চেনটা অবশেষে পাওয়া গেছে, ড্রয়িং রুমে সোফার পাকে পড়েছিল। অথচ এই চেন নিয়ে প্রাপ্তিকে অপমানে চূড়ান্ত করা হয়েছে। মমকে নিগার বেগম মানা করেছিল বটে, কিন্তু মম শুনেনি। সে মিরাজকে জানিয়ে দিয়েছে। ফলে মিরাজ নিরাগ বেগমের উপর বেশ রাগারাগি করেছিল। বয়স হওয়ার সাথে সাথে কাণ্ড জ্ঞান কি লোপ পাচ্ছে তোমার? তুমি এমন কথা বলতে কি করে পারলে? তুমি আমার ওপর চোটপাট দেখাচ্ছ কেন? এখন তুমি আমাকে শিখাবে কি করে কথা বলতে হয়? মিরাজ দীর্ঘশ্বাস ফেলে বলল, শিকার কোনো বয়স হয় না মা। আর ভুল করাটা দোষের না, ভুল করে সেটাকে প্লেস করা দোষের। আমার ভুল হয়েছে, আমি তোমার সাথে কথা বলেছি।
এরপর থেকে মিরাজ মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। সে প্রাপ্তির সামনে আসতেও লজ্জা পাচ্ছে। প্রাপ্তি হয়তো নিগার বেগমের ক্ষোভটা মনে পুষে রাখবে না, কিন্তু তার ভীষণ অস্বস্তি লাগছে। এরই মধ্যে প্রাপ্তি রিক্সাটা থামলো গেটে। ভাড়া মিটিয়ে ভেতরে যাবে তখন মিরাজের দিকে চোখ গেল তার। মিরাজ হাতে সিগারেটটা ফেলে পায়ে পিষে আরেকটা সিগারেট ধরালো। প্রাপ্তি তখন নির্লিপ্ত স্বরে বলল, সিগারেট বেশি খেলে ক্যান্সার হয়। শিক্ষিত মানুষরা জেনেও এমন বদগুণগুলো কেন আয়ত্ত করে বুঝি না আমি। মিরাজ থতমত খেলো। আঙ্গুল থেকে সিগারেট পড়ে গেল। পেছনে ফিরে তাকাতে প্রাপ্তিকে দেখলো। ওহ, তুমি? বলেই একটু স্বাভাবিক হলো। প্রাপ্তি শুধালো, বাসায় যাবেন না? তুমি যাও, আমি আসছি। আরেকটা নিকোটিনের বস্তা খাবেন? মিরাজ হাসলো। সে সিগারেট আর ধরালো না। প্রাপ্তির সাথে কথা বলতে এখন অস্বস্তি লাগছে না, তাই বলল, চল তাহলে একসাথেই উঠি। আজ আসতে এত দেরি? টিউশন ছিল। তুমি টিউশনই করাচ্ছ? 1 সপ্তাহ ধরে করাছিলাম, কিন্তু আজ ছেড়ে দিয়েছি। অনেক পরিশ্রম যায়, বেশি কথা বলতে হয়, মাথা হ্যাং হয়ে যায় পুরো। টিউশনি করানোর কথাটা তো বললে না? মিরাজের প্রশ্নে প্রাপ্তি মৃদু হেসে বলল, ভুলে গিয়েছিলাম। তোমার টিউশন করানোর কি প্রয়োজন? কিছু প্রয়োজন হলে আমরা তো। মিরাজ ভাই, আমার মানুষের উপর নির্ভরশীল হতে ভালো লাগে না। সত্যি বলতে আমার আপনাদের বাসায় থাকার ইচ্ছে নেই। এক ঘটনা দ্বিতীয়বার হবে না তার ভরসা নেই। মিরাজ থেমে গেল। সে আর কথা বাড়ানোর সুযোগ পেল না। বাসায় একসাথে ঢুকলো প্রাপ্তি এবং মিরাজ। নিগার বেগম তীক্ষ্ণ চোখে তাদের দেখলেন, কিছু বললেন না। তবে মনে মনে যেন কিছু একটা ভেবে নিলেন। সিটি পরীক্ষার খুব একটা মন মতো হলো না প্রাপ্তির। টিউশন ছাড়ার পর আর নতুন কোনো টিউশন পাচ্ছে না। এদিকে একটা দারুণ বাসা দেখেছে প্রাপ্তি। 3টে রুম, 2টো বাথরুম, একটা রান্নাঘর। ভাড়া 9,000। ভার্সিটি থেকে একটু দূরে, কিন্তু একার পক্ষে বাসাটা ভাড়া নেওয়া অসম্ভব। আরেকজনকে পেলে ভালো হতো। রাইসাকে বলতেই সে বলল, ঠিকই তো, রাইসার পরিবার খুব সচ্ছল নয়, ফলে অন্য কোথাও বাসা ভাড়া করে থাকাটা তার পক্ষে কষ্টকর। হলে তার খরচ খুব বেশি হয় না, তাই অসুবিধা হলেও সে মানিয়ে নেয়। এরই মধ্যে এক ছেলে এসে তাদের বেঞ্চে 2টো সিঙ্গারা রেখে বলল, নে আমার ফোনের টিট। রাইসা অবাক স্বরে শুধাল, ফোনের আবার ট্রিট? কি ফোন কিনলি যে একেবারে সিঙ্গারা খাওয়াচ্ছিস? আইফোন মামা। বলিস কি, সত্যি? ফার্স্ট হ্যান্ড? ছেলেটা হাসি মুখে সগর্বে বলল, না রে, সেকেন্ড হ্যান্ড, কিন্তু নিজের টাকায়। বাবা, টিউশন করে 1 মাসে চলেছিস? আমি চাকরি করি মামা, বুঝতে হবে। সাথে সাথে রাইসা এবং প্রাপ্তি একে অপরের দিকে চাইল। তাদের চোখ চক করে উঠল। প্রায় সাথে সাথে জিজ্ঞাসা করে উঠল, কোথায় চাকরি করিস? অয়ন ভাইয়ের ফার্মে। অয়ন ভাইয়ের ফার্ম? রাইসা এবং প্রাপ্তির উভয়ের মুখশ্রী বাঁকালো। প্রাপ্তি তাচ্ছিল্য করে বলল, অয়ন ভাই কি গরু ছাগল পালা শুরু করেছেন? রাইসা ফিক করে হেসে দিল। ছেলেটা বিরক্তি নিয়ে বলল, আরে দেখ, এগুলো না, অয়ন ভাই ফিনান্সিং করেন। তার একটা ছোট অফশোরিং ফার্ম আছে, তাও লাইসেন্স সহ। আমি ওখানেই কাজ করি। ফ্রিল্যান্সিংয়ে দ্রুত কাজ পাওয়া অনেক ঝামেলার। অয়ন ভাইয়ের কাছে অনেক কাজ আছে। ওনার আন্ডারে মোট 13 জন আমরা। যে যত কাজ করবে তার 60% পায়, আর অয়ন ভাই 40%। যদিও অনেক খাটুনির, কিন্তু ভালোই পয়সা পেয়েছি। তোরা চাইলে আমি অয়ন ভাইয়ের সাথে কথা বলবো। বন্ধুর প্রস্তাবটি মন্দ নয়। প্রাপ্তি এবং রাইসা উভয়ে এখন অর্থের বড় সংকটে। দুজনের পরিবারের আর্থিক অবস্থা আলাদা হলেও দুজনের সমস্যা সেই অর্থেই। প্রাপ্তির বাবার অঢেল আছে, তবুও তিনি প্রাপ্তিকে টাকা পাঠাবেন না, কারণ এখানে তার জেদ হেরে যাবে। নিজের জেদ অক্ষত রাখবেন জমশেদ মজুমদার। ফলে তার কন্যাকে কোনো প্রকার সহায়তা তিনি করবেন না। কিন্তু মামার বাড়িতে থাকাটাও যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। নিগার বেগম পারছেন না শুধু ঘাট ধাক্কা দিতে, অপরদিকে প্রতিনিয়ত হলে থাকাটা রাইসার কাছে যুদ্ধের মতো লাগছে। তার আশেপাশের মেয়েগুলো তাকে অপছন্দ করে, তাদের হেয় কটাক্ষগুলো খুব ভালো করে রাইসা বুঝতে পারে। হলের বাথরুমে একটা নিয়ম আছে, নতুন বছরের মেয়েদের অন্য ফ্লোরের বাথরুম ব্যবহার করতে হয়। এই বাথরুম নিয়ে এক এক দিন এক এক কাণ্ড ঘটে। গত পরশু এক সিনিয়র আপু তাকে ডেকে নিজের রুমে যেয়ে শাসিয়েছে আদব কায়দা সংক্রান্ত বিষয়ে। ভাবখানা এমন যেন আদব কায়দা বইগুলো শুধু তারাই পড়েছে, অথচ আদব শব্দের উদ্ভাবক তারাই। রাইসার ভালো লাগে না। এক আপু তো সুন্দর তার অ্যাসাইনমেন্টের কাজ গুছিয়ে দিল। রাইসা কিছু বলতে গেলে তিনি চোখ মুখ খিচিয়ে শুধালো,
করবি না। রাইসা না করতে পারল না, এগুলো তাও নেওয়া যায়, কিন্তু তাদের গণরুমের কেউ যদি কোনো ভুল করে ঘুরে ফিরে কিভাবে যেন রাইসার ঘাড়েই দোষটা পড়ে। রাইসার স্বভাব প্রাপ্তির একেবারেই বিপরীত। সে মুখের উপর ফট করে কিছু বলতে পারে না, খারাপ লাগলেও সে তা প্রকাশ করতে পারে না। সে ভীতু, শির দ্বারা সোজা করে দু কথা বলতেও তার ভয় করে। তাই হলে থাকতে তার ভালো লাগে না, কিন্তু তার হাতে টাকা নেই, বাসায় বলতে লজ্জা লাগে। রাইসার বাবা সরকারি চাকুরি করেন, এ নীতিবান মানুষ বিধায় উপরি কোনো ইনকাম তার নেই। রাইসারা দুই ভাই বোন, তার ছোট ভাই এখন ক্লাস 9-এ পড়ে, তার পড়াশোনার খরচ, রাইসার পড়াশোনার খরচ। বাবা অনেক কষ্ট হয়ে যায়, তাই মুখ ফুটে চাইতে পারে না। রাইসা প্রাপ্তির দিকে চাইলো, ছেলেটা আবার শুধালো, তোরা বললে আমি কথা বলতে পারি। প্রয়োজন নেই, অন্য কেউ হলে আমি করতাম, কিন্তু ওই লোকের সাথে আমি কোনো কাজ করব না। প্রাপ্তি বিনা সংকোচে বলল, অয়ন মানুষটা ভীম বাটপার, তার চোখে স্বচ্ছতা নেই। স্বচ্ছতাহীন চোখের মানুষদের প্রাপ্তি বিশ্বাস করতে পারে না। কেন পারে না সে জানে না, তবে সে এসব লোকদের এড়িয়ে চলে। প্রাপ্তি না করলেও রাইসার উৎসাহের কমতি হলো না। সে বলল, আমার কথাটা বলিস তো। প্রাপ্তি একটু চমকালো যেন। তুমি ওই বদমাইশ লুচ্চা বেটার আন্ডারে কাজ করবে? রাইসা এবার একটু সিদ্ধান্তহীনতায় পড়ে গেল, হাত কচলে বিভ্রান্ত স্বরে বলল, অয়ন ভাই আমার সাথে লুচ্চামি করবে না। কিভাবে শিওর হলে? আমি ওই বেটাকে এক বিন্দুও ভরসা করি না। রাইসা মুখ ফুটে কিছু বলতে পারলো না। কিছু বললে প্রাপ্তি তার রুদ্র আবতার নিবে, কিন্তু কথাটা প্রায় গলার কাছে চলে এসেছিল। অয়ন ভাই তো তোমাকে পছন্দ করে, তাই আমার সাথে লুচ্চামি করবে না। প্রাপ্তির মোটেও ইচ্ছে নেই বাসায় যাওয়ার, কিন্তু বাসায় যেতেই হচ্ছে, কারণ মিড টার্মের একটা ছুটি পড়েছে, 1 সপ্তাহের ছুটি। সুতরাং 7 দিন অর্থাৎ 168 ঘন্টা নিগার বেগমের মুখ দেখতে হবে তাকে। এর থেকে দাদি আর চাচির মুখ দেখা শ্রেয়। নিগার বেগমও হয়তো সেটাই চায়, তাই ঘুরে ফিরে শুধাচ্ছেন, বাসায় যাচ্ছ? প্রাপ্তি এই প্রশ্নের মর্মার্থ জানে, তাই সে একটা টিকিট কিনেই ফেলেছে। মাকেও জানিয়েছে সে আসছে। হয়তো বাড়ি গেলে এই বাসা সমস্যার কোনো সমাধান বের হতে পারে। জামশেদ সাহেবের মুখোমুখি হবার ইচ্ছেও তার আছে। বর্তমানে যতগুলো সিটি হয়েছে প্রাপ্তির নাম্বার সর্বোচ্চ, স্যারদের নজরেও পড়েছে একটু একটু করে। এতে এক চাপা উল্লাস হচ্ছে, যদিও এটাতে কিছুই প্রকাশ পায় না, তবে এমনটাই তো সে চেয়েছিল। সে তার বাবার চূর্ণ বিচূর্ণ দম্ভ দেখতে চায়। সন্ধ্যা 6টায় বাস। বৃহস্পতিবার ক্লাস শেষ করে বাসায় গেল প্রাপ্তি। গোসল সেরে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেল। মমো মন খারাপ করে বলল, যাওয়ার দরকার কি ছিল? থেকেই যেতে, 1 সপ্তাহের ব্যাপারই তো। প্রাপ্তি তাচ্ছিল্য ভরে হাসলো। প্রাপ্তি বের হবে ঠিক তখন মিরাজ বলল, চল আমি তোমার সাথে যাই। তার কোনো প্রয়োজন নেই ভাইয়া, আমি একাই যেতে পারবো। নিগার বেগম সরু চোখে তাকিয়ে আছেন। ছেলের এই বাড়াবাড়ি আর সহ্য হয় না। 15 মিনিটের পথ 15 মিনিটের পথ এখান থেকে কাউন্টার। প্রাপ্তি একাই যেতে পারবে, কিন্তু ছেলের বাড়াবাড়ি। মিরাজ শান্ত কণ্ঠে গাম্ভীর্য ছড়িয়ে বলল, আমি জানি, তবুও দায়িত্ব আছে আমার। চল, বেশি বকো না। প্রাপ্তি কথা বাড়ালো না। মিরাজ তার সাথে বাস কাউন্টার পর্যন্ত গেল। বাসে তুলে দিয়ে সতর্ক স্বরে বলল, বাড়ি যেয়ে জানাবে আর তোমার জিপিএস লোকেশন অন করে রাখবে, ঠিক আছে? প্রাপ্তি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মিরাজ সুপারভাইজারকে কিছু বলল, তারপর প্রাপ্তিকে বলল, কোনো সমস্যা হলে সুপারভাইজারকে জানিও। এই রাতে ট্রাভেল না করলেই হতো না, কালকে যেতে। মামি পারলে আমাকে নিজে বাস চালিয়ে পৌঁছে দিতেন। প্রাপ্তির কথা শুনে মিরাজ গম্ভীর স্বরে বলল, মা এতটাও অবুঝ নয়, জানি। সাবধানে যেও। মিরাজ চলে যেতে প্রাপ্তি জানালা দিয়ে বাহিরে তাকালো। নিঝুম কালো মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস মুখ ছুঁয়ে যাচ্ছে। বৃষ্টি হবে হয়তো। জানালার কাছে সিটটা প্রাপ্তি, তার পাশের মানুষটা এখনো এসে পৌঁছায়নি। কে হবে কে জানে। প্রাপ্তি অবশ্য তার ব্যাগে মরিচের গুঁড়া নিয়ে এসেছে, সাথে একটা ছোট অ্যান্টি কাটারও আছে। একটু এদিক থেকে ওদিক হলেই একেবারে সাইসুই করে দিবে সে, নো মার্সি। বাস একটু দুলে উঠল, বোধহয় এখনই ছেড়ে দিবে। পাশের মানব এখনো পৌঁছায়নি, কি দায়িত্ব জ্ঞানহীন। এরই মধ্যে ধুপধাপ করে একজন বাসে উঠল। প্রাপ্তির সিটের কাছে এসে দাঁড়ালো, উপরে ব্যাগ রাখলো। এরপর পাশের সিটটা একটু নড়ল। পাশে কেউ বসেছে, নাকে একটা কড়া গন্ধ বাড়ি খেলো। প্রাপ্তি পাশে তাকালো মানুষটাকে দেখার জন্যে। অমনি চোখ বিস্ফোরিত হলো। পাশের মানুষটা কানে সাদা হেডফোন। তাদের চোখাচোখি হতেই তার ঠোঁটে বাঁকা হাসি ছড়িয়ে গেল। গাঢ় স্বরে বলল, ঘুরে ফিরে আমরা সে একই শোতে বাধা পড়ছি ললনা।
অয়নের কণ্ঠে কৌতুকের আভাস, চোখে দুষ্টুমি খেলা করছে। একটা মানুষের ভাগ্য কতটা খারাপ হতে পারে। প্রাপ্তির এই প্রথম ভাগ্যকে দুষতে ইচ্ছা করলো। করাটা খানিকটা স্বাভাবিকও, তাই অয়ন নামক পুরুষটাকে নিজের ত্রিসীমানাতে দেখতে ইচ্ছা হয় না। কেন ইচ্ছা হয় না তার অনেকগুলো কারণ আছে। উল্লেখযোগ্য কারণ হলো ছেলেটা একটা আপাদমস্তক অশৈল্য, অথচ এই পুরুষটাকে বারবার চোখের সম্মুখে নৃত্য করতে দেখতে হয় প্রাপ্তির। খুলনা থেকে ঢাকা তো কম মানুষ যাচ্ছে না। ভার্সিটিতে প্রায় অধিকাংশ ডিপার্টমেন্টে ছুটি শুরু হয়েছে, মিড টার্মের ছুটি। প্রায় অর্ধেক ভার্সিটি ফাঁকা হয়ে গিয়েছে, অনেকেই ঢাকা যাচ্ছে। হয়তো খুঁজে দেখলে এই বাসেই 6 থেকে 7 জনকে পাওয়া যাবে। তাহলে তার পাশের ছেলেটিকে কেন অয়ন হতে হলো, কেন অন্য কেউ হলো না? এই প্রশ্নের উত্তর পাওয়া সত্যি অসম্ভব। এখন সহ্য করতে হবে বদমাইশ পুরুষটিকে। প্রাপ্তির ভীষণ বিরক্তি লাগছে, কিন্তু সে বিরক্তিটা গিলে অন্যদিকে চাইল। অয়নের দৃষ্টি এখনো তার দিকে নিবদ্ধ। অয়ন মুচকি হেসে বলল, আমি ভেবেছিলাম জার্নিটা বলছি বড্ড বোরিং কাটবে। যাক, আমি তোমার কোম্পানি পেয়ে গেলাম। এখন আমাদের একটা স্মরণীয় জার্নি হবে, ভালোবাসা। ভালোবাসা শব্দটি শুনতেই তেলে বেগুনে জ্বলে উঠল প্রাপ্তি। গমগমে স্বরে বলল, খবরদার আমার ভালোবাসা বলবেন না। তাহলে কি বলে রাখবো? বাবু, সোনা। আমি বসবই না আপনার পাশে। বাস পুরো ভর্তি, তোমার জন্য কি সিট বানাবে? অবশ্য তুমি চাইলে ছাদে করে যেতে পারো, কিন্তু তোমার তো খুশি হওয়া উচিত আমার মতো ভালো ছেলেকে অ্যাজ এ কম্পানিয়ন পেলে। ইউ শুড বি থ্যাঙ্কফুল টু মি। ভালোবাসা। প্রাপ্তি নিজের ব্যাগ থেকে এন্টি কাটারটা বের করে ধরল, অয়নের দিকে কঠিন স্বরে বলল, আরেকবার ভালোবাসা বললে আপনার সব হিরিক বের করে দেব। অয়নের মজা লাগছে। বা হাতে এন্টি কাটারটা নামিয়ে বলল, মানুষ ভালোবাসার জন্য প্রাণ দিয়ে দেয়, আমি না তোমার হাতেই প্রাণ দিলাম। আচ্ছা যাও, বললাম না ভালোবাসা, তেলাবাকে বলে ডাকি বাবু শোনা, খুব ক্রিঞ্জ লাগে। আমার নাম প্রাপ্তি। প্রেমিকাকে নাম ধরে ডাকতে নেই, এতে প্রেমের আয়ু কমে যায়। আদরে নামে ডাকলে প্রেমের গাঢ়ত্ব বাড়ে, জানো না? নিজের যে বস্তা বস্তা প্রেমিকারা আছে তাদের ডাকবেন, আমাকে না। সত্যি বলছে তেলাপোকা, এই জীবনে তুমি ছাড়া কাউকে আদর নামে ডাকিনি, তুমিই প্রথম, হয়তো তুমিই শেষ। অয়ন প্রাপ্তির চোখে চোখ রেখে কথাটা বলল। প্রাপ্তির গায়ে কাটা দিল। সে দৃষ্টি সরিয়ে নিল জানালার দিকে। অয়ন মিটিমিটি হাসলো। এর মধ্যে তার ফোন বেজে উঠল। ফোন ধরতেই নুহাসের কড়া স্বর শুনতে পেল সে। অবরনাতি, কই তুই? বাসে। বাসে মানে? কোনে যাচ্ছস? ঢাকা যাচ্ছে। নুহাসের আক্কেল গুরুম হলো। কথা নেই, বলা নেই, ঢাকা। এই ছেলে কি পাগল? নুহাসের আগে গজগজ করতে করতে বলল, আর ক্লায়েন্টের কাজগুলো কি তোমার শ্বশুর করবে? অয়ন আর চোখে একবার তাকালো প্রাপ্তির দিকে। সে কঠিন মুখে জানালা দিয়ে রাতের অন্ধকারে রাস্তার দিকে তাকিয়ে আছে। কানে ইয়ারফোন লাগিয়েছে যেন অয়নের কথা না শোনা লাগে। অয়ন হালকা স্বরে বলল, ট্রাই করাই যায়। শ্বশুরের মেয়েকে সই সালামতে পৌঁছে দেবার জন্য শ্বশুর এটুকু তো করতেই পারবে। মস্করা করস? যা মনে করিস, আমি ফোন রাখছি। শ্বশুরের মেয়ের সাথে ব্যস্ত আছে, তুই ডিস্টার্ব করে আমার মুড নষ্ট করিস না। হালার পোহালা পকেটে পয়সা না থাকলে তোমার শ্বশুরের মাইয়া জানলা দিয়ে পালাবে। পরশু ডেড লাইন। অয়ন দায়সারা স্বরে বলল, দেখ কি করবি, আমি 1 সপ্তাহের আগে আসছি না, এমন ভ্যাকেশন। তোর ভ্যাকেশনের গোষ্ঠী কিলাই। চেতস কেন? তোর জন্য আমার শাড়ির নাম্বার নিয়ে আসবো। নুহাস তাতে গলল না, আরো 6-7টা গালি দিল। তারপর খট করে ফোনটা রেখে দিল। অয়ন মেসেজ লিখল, রাগিস না, রাগলে তো থোবড়াটা আরো বাজে হয়ে যায়। আমার শালে দেখলে ভয় পাবে। সুন্দর মতো কাজগুলো করে ফেল, তোর থেকে পার্সেন্টেজ নেব না। মেসেজটা করে ফোনটা পকেটে রাখলো। পাশে ফিরতেই দেখলো প্রাপ্তি চোখ বুজে ফেলেছে, মাথাটা গ্লাসের সাথে লেগে আছে। মেয়েটা ঘুমে কাদা। অয়ন অবাক হলো, এত দ্রুত কেউ কি করে ঘুমায়? বাস এখনো হাইওয়েতে ওঠেনি। এই মেয়েকে যদি কেউ তুলেও নিয়ে যায়, এই মেয়ে টেরও পাবে না। বাস একটা রেস্টুরেন্টে থামলো মিনিট 20-এর জন্য। সব প্যাসেঞ্জার থামলো ফ্রেশ হবার জন্য। অয়ন নামবে, কফি কিনবে। তাড়াহুড়ো করার জন্য পানির বোতল কিনতেও ভুলে গিয়েছিল। শুধু প্রাপ্তি ঘুমে কাদা। শুধু কাদা বললে ভুল হবে, তার কানের কাছে বোমা ফাটলেও সে উঠবে না, এত গভীর ঘুমে সে। অয়ন ডাকলো 2-3 বার, কিন্তু কোনো সাড়া পেল না। রাত হয়েছে, বাস ফাঁকা। ফাঁকা বাসে প্রাপ্তিকে ফেলে যাওয়াটাও নিরাপদ মনে হচ্ছে না, ফলে দ্বিধাগ্রস্ত হলো সে। চোখে মুখে তীব্র বিরক্তির ছাপ ফুটে উঠল। কিছুক্ষণ চিন্তা করার পর সে সেখানেই বসে রইল। একটা জুনিয়র ছেলে পেছনের সিটে ছিল, তাকে চিনে অয়ন। সে যখন নামছিল তখন তাকে বলল, একটা কফি নিয়ে এসেছে আমার জন্য, আমি নামবো না। পা লম্বা করে সিটে হেলান দিয়ে তাকালো প্রাপ্তির দিকে। যথারীতি এলোমেলো হয়ে ঘুমাচ্ছে সে।
অয়ন ভেবে পাচ্ছে না এই মেয়ে এতটা নিশ্চিন্তে কি করে ঘুমাচ্ছে। তার কি একটু ভয় নাই? আজ যদি অয়নের বদলে অন্য কেউ থাকতো পাশে তাহলে কি এইভাবেই ঘুমাতে পারতো সে? অয়ন বিড়বিড় করে বলল। কেয়ারলেস। হাইওয়ের অন্ধকার রাস্তা থেকে বাস চলছে। অয়নের কানে ইয়ারফোন, সে গেম খেলছে। জার্নিতে এই এক ঝামেলা, তার ঘুম হয় না। কফি খাবার পরও ক্লান্তি কাটছে না। একটা সিগারেট খেতে পারলে ভালো লাগতো, কিন্তু সেটার উপায় নেই। বাস কোথাও থামবে না। হঠাৎ বাহুতে ভার লাগলো অয়নের। পাশে চাইতে দেখলো প্রাপ্তির মাথা তার কাঁধে হেলে পড়েছে। অয়ন কিছুটা অস্বস্তি বোধ করলো। ডান হাত দিয়ে প্রাপ্তির মাথাটা সরিয়ে দিল সে, কিন্তু একটু বাদেই কি যেন ভেবে আবার মাথাটা কাঁধে রাখলো। বিড়বিড় করে আবার বলল। প্রাপ্তির যখন ঘুম ভাঙলো তখন বাস মালিবাগ পেরিয়ে গেছে। প্রাপ্তি চোখ মেলেই বিশাল ধাক্কা খেলো। সে অয়নের ঘাড়ে মাথা রেখে আছে। সাথে সাথে বিদ্যুৎ গতিতে মাথা সরিয়ে নিল সে। অয়ন চোখ বুজেছিল। প্রাপ্তি উঠে পড়ায় চোখ মেলল। ডান হাতে নিজের বাঁদিকের কাঁধটা চাপতে চাপতে বলল। মাথাটা কি ভারী তোমার, এমন কাঁধ তো ভেঙে গেল। নেহাত আমি ভালো মানুষ, তাই কিছু বলছি না। প্রাপ্তি চোখ কুচকে ফেললো, দৃষ্টি জানালায় রেখে শুধালো। আমরা এখন কোথায়? প্রগতি সরণি ম্যাডাম। আপনি যে ঘুম দিলেন, বাবা গো, আপনাকে উঠিয়ে নিয়ে গেলেও তো টের পেতেন না। আপনাকে পাহারা দিতে যে আমার সিগারেট খাওয়া হয়নি। খুব উদ্ধার করেছেন। আমি তো খুব অকৃতজ্ঞ, নিজের আমোদ বিসর্জন দিলাম। আর কিনা তাচ্ছিল্য করছো? তুমি কিন্তু আমার কাছে ঋণী। তো কি মাথায় তুলে নাচবো? তুমি মাথায় তুলে নাচতে পারলে আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু। তবে আমার যে শরীর দেখতে টিং লাগলেও ওজন আছে। এর থেকে সহজ ঋণ মুক্তির উপায় আছে, আমাকে পড়াও। প্রাপ্তি আর কিছু বলল না, চোখ সরিয়ে তাকালো জানালার বাহিরে। কখন ঘুমিয়ে গেছে টের পায়নি। এমন দায়িত্বহীনতা করাটা ঠিক হয়নি। সামনের বার থেকে এমন দায়িত্বহীন কাজ করবে না সে। অয়ন ভালো বিধায় সে নিরাপদে ছিল, কিন্তু অয়নের জায়গায় অন্য কোনো পাজি ছেলেও তো হতে পারত। প্রাপ্তি এবার থমকালো। সে কি অয়নকে ভালো ভাবছে? এও সম্ভব। প্রাপ্তি নামলো বাড্ডার পরে, তার সাথেই নামলো অয়ন। প্রাপ্তিকে নিতে তার চাচাতো ভাই এসেছে। এখান থেকে তার বাসা খুব দূরে নয়, হাঁটার পথ। সে তার ভাইয়ের কাছে ব্যাগটা ধরিয়ে দিল, তারপর হাঁটা শুরু করলো। অয়নকে বিদায় জানালো না, কোনো কথাও বলল না। অয়ন দাঁড়িয়ে রইল প্রাপ্তির যাওয়া অবধি। প্রাপ্তি চলে যাবার পর একটা সিএনজি ডেকে বলল। সাদাবাদ যাবে? বাসায় আসার পর নতুন তথ্য জানলো প্রাপ্তি। তার মেজ ফুপুর বড় মেয়ের বিয়ে ঠিক হয়েছে আগামী পরশু। হলুদ। মেজ ফুপু থাকেন এই বাড়ির 3 তলায়। তিনি বিয়ের পর থেকে এখানেই থাকেন। প্রাপ্তির মোট 4 ফুপু এবং 1 চাচা। বিয়ে উপলক্ষে সবাই চলে এসেছে এখানে, ফলে ঘর ভর্তি মেহমানে গিজগিজ করছে। এটা নতুন কিছু নয়, ছোটবেলা থেকে ফুপুদের জমায়েত দেখে অভ্যস্ত প্রাপ্তি। মেজে এবং সেজে ফুপুরা এখানেই থাকেন, আর বাকি 2 ফুপু থাকেন আশেপাশে। তবুও বৌভাত অবধি তারা এখানেই থাকবেন সবাই। আর তাদের সবার ফরমাইশ খাটবেন মুনিরা বেগম। ফলে প্রাপ্তি যে প্রায় 1.5 মাস পর বাড়ি এসেছে সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। শুধু পাপিয়ায় তাকে দেখে ছুটে এলো, গদগদ কণ্ঠে বলল। আপা, তোকে তো চেনাই যাচ্ছে না রে। প্রাপ্তি শুধু হাসলো, বোনকে জড়িয়ে ধরলো, মাকে খুঁজলো। মাকে পাওয়া গেল রান্নাঘরে, সে রান্না করছে গোষ্ঠীর জন্য। প্রাপ্তি হতাশ হলো না, এমনটা নতুন নয়। দাদি তার ঘর থেকে হাঁক দিলেন। ওই সুরি, মুখ দেখায় যা, দেখি বিদ্যাদারির মুখ খান। প্রাপ্তিও ও গলা গলিয়ে বলল। আমি মূর্খদের দর্শন দিই না, আগে 1 থেকে 100 গোনা শিখ, মুখ দেখাবো। দাদি উত্তরে কিছু বললেন না। প্রাপ্তির ঠোঁটকাটার স্বভাব তাদের অজানা নয়। প্রাপ্তি নিজ ঘরে যে টের পেল তার ঘর দখল হয়ে গেছে। এখানে বড় ফুপুর মেয়ে থাকছেন, তার কিছুদিন আগে বাচ্চা হয়েছে, তাই তার একটা আলাদা ঘর লাগবে। চাচাতো ভাইদের ঘর তাদের রইল, মাঝখান থেকে প্রাপ্তির ঘর দখল হয়ে গেল। তাই এ ঠাই হলো বসার ঘরের মেঝেতে তার। মনিরা মলিন স্বরে বলল। বিয়ের বাড়ি বুঝিসই তো। প্রাপ্তি কথা বাড়ালো না, রাত হয়েছে। একটু খেয়ে সে ঘুমাতে চলে গেল। বিয়ে বাড়ির রঙের অভাব নেই। হলুদের দিন স্টেজ করা হলো ছাদে। প্রাপ্তির বড় বোন পায়েল এসেছে, তার শ্বশুর বাড়ি খুব বড় লোক, তাই তার আদর আপ্যায়ন খুব চমৎকার ভাবে হচ্ছে। প্রাপ্তির খোঁজ নেওয়ারই কেউ নেই। মা যে প্রাপ্তির কাছে 2 মিনিট বসবে তার সময় হচ্ছে না। সন্ধ্যার পর হলুদ শুরু হবে, একটু বাদেই বরপক্ষের তত্ত্ব আসবে। অথচ প্রাপ্তি এখনো তৈরি নয়। সে এক কোণে একটা বইয়ে মুখ গুজে বসে আছে। মেজে ফুপুকে তার অপছন্দ। অপছন্দের কারণ তার স্বভাব। নিজেকে সর্বেসর্বা ভাবেন তিনি। কথায় কথায় প্রাপ্তিকে খোঁটা দেওয়া স্বভাব। প্রাপ্তিকে কেন বিয়ে দেওয়া হচ্ছে না সেটাই যেন তার একমাত্র চিন্তা। তাই তার মেয়ের বিয়েতে বিন্দুমাত্র আগ্রহ নেই প্রাপ্তির। এরই মধ্যে তিনি চিচি গলায় বললেন। এখনো বসে আছিস? বোনের বিয়েতে কোন মেয়ে পটের বিবি হয়ে বসে থাকে? যা রেডি হ। প্রাপ্তি দায়সারা স্বরে বলল। তোমার মেয়ের বিয়েতে আমি তো নৃত্য করব না,
যাদের আগ্রহ তাদের গিয়ে বলো রেডি হতে, আমি ঠিক আছি। ব্যাস ফুপু খেপে গেলেন। মুনিরাকে শোনালেন কথা। তোমার মেয়েকে শিক্ষা দিতে পারোনি নাকি? বড়দের সাথে এভাবে কে কথা বলে? এজন্য বলেছি বেশি উঠতে দিও না। দুপাতা পড়ে নিজেকে ভাবছে বিদ্যাসাগর। আমার মেয়ের বিয়ে হচ্ছে, কারোর সহ্য হচ্ছে না। ইচ্ছে করে কিভাবে ভাটা দিবে সেটাই চিন্তা করছো। এভাবে কেন বলছেন আপা? আর কি বলবো? সন্ধ্যার সময় বিয়ে, অথচ তোমার মেয়ে ঢং করে বসে আছে। কোথায় বোনের আশেপাশে থাকবে? আসলে তোমরা চাওই না যে আমার মেয়ের বিয়েটা হোক। বলেই মরা কান্না শুরু করলেন। দাদিও সাথে তাল মেলালো। মুনিরার অসহায় মুখখানা দেখে বাধ্য হয়ে প্রাপ্তিকে ক্ষমা চাইতে হলো। তার দোষ, সে বিয়েতে আনন্দ দেখাচ্ছে না, ফলে বাধ্য হয়ে পায়েলের কাছ থেকে একটা শাড়ি ধার করে পরল। সে আনন্দ দেখানোর জন্য বোনদের সাথে নিচে গেল থালা নিয়ে। বরের ভাইয়েরা আসছে তত্ত্ব নিয়ে, তাদের ফুলের পাপড়ি দিয়ে বরণ করতে হবে। প্রাপ্তির কাছে এটা নিতান্তই আনপ্রোডাক্টিভ কাজ, কিন্তু তাকে নিজের আনন্দ দেখাতে হবে, নয়তো ফুপু আবার একটা সিন করবেন। হিটলার বাসায় নেই, কিন্তু সে বাসায় থাকলে সেই কান্নার সিনটা আরও জম্পেশ করে হবে। এক সপ্তাহের জন্য আসা চিরকালের অপরাধ হয়ে যাবে। তাই প্রাপ্তি মেনে নিয়েছে। রোবটের মতো দাঁড়ালো সে পাপিয়ার পাশে। বরপক্ষরা এসেছে, প্রাপ্তি ফুল ছুটছে। হঠাৎ প্রাপ্তি থেমে গেল। সে বজ্রহাতের মতো তাকিয়ে রইল। তার সামনে মানুষটা ফুলের পাপড়ি মাথায় দাঁড়িয়ে আছে। মানুষটা অয়ন। আবার অয়ন? তাও এখানে বরপক্ষের সাথে কেন? অয়ন মাথার ফুল ঝাড়তে ঝাড়তে বলল, তো ডেস্টিনিতে মানো তেলাপোকা। প্রাপ্তির রাগি চোখে তাকালো। নিশ্চয়ই আবার কোনো বাজে কথা বলবে। অয়ন একটু ঝুঁকে তার মুখোমুখি হয়ে চোখে চোখ রেখে গাঢ় স্বরে বলল, আমার মনে হয় তোমার ডেস্টিনিতে আমার নামটা স্বর্ণাক্ষরে লেখা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।